চঞ্চলতা বা অস্থিরতা এটা আমাদের সবার মধ্যেই রয়েছে। বাচ্চাটাও তো তার বাইরে হতে পারে না। সমস্যাটা হয় তখনই যদি চঞ্চলতা বা অস্থিরতার কারণে তার নিজস্ব যে পটেনশিয়াল রয়েছে, তার নিজস্ব যে বুদ্ধি রয়েছে, সেই বুদ্ধিবৃত্তিটির পূর্ণ প্রকাশ হতে পারছে না। সেখানে চঞ্চলতা বা অস্থিরতা এসে বাধা দিচ্ছে। তার এমন কিছু কিছু ব্যবহারিক সমস্যা বা আচার আচরণের সমস্যা বা পড়াশোনাজনিত সমস্যা হচ্ছে, যেখানে সেই চঞ্চলতা বা অস্থিরতাটাকে আর স্বাভাবিক বলা যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের ধরতে হবে যে এটা বোধহয় স্বাভাবিক চঞ্চলতার বাইরে কিছু একটা ব্যাপার ঘটছে। তো এক্ষেত্রেই আমাদের মাথায় রাখতে হবে যে বাচ্চাদের খুব কমন একটি সমস্যা, যেটার নাম হচ্ছে ADHD। ADHD মূলত আমাদের মস্তিষ্কের একটা ম্যানেজমেন্ট সিস্টেমের প্রবলেম। তো সুতরাং আমাদের যে ধারণা ছিল যে এটা একটা সাধারণ সমস্যা, যেখানে বাচ্চাদের আচার আচরণগত কিছু ত্রুটি দেখা দিচ্ছে, যেখানে বাচ্চারা নিজেদেরকে শান্ত করতে পারছে না, কোনো কিছুতে মন দিতে পারছে না ইত্যাদি। কিন্তু সেখান থেকে এই ধারণাটার কিছু পরিবর্তন ঘটলো এবং বোঝা গেল যে এর মধ্যে মস্তিষ্কের একটা বড় ভূমিকা রয়েছে। এবং পরে পরে এটা প্রমাণও হলো যে ADHD বোধহয় কোনো না কোনোভাবে একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এখন যখন আমরা নিউরো ডেভেলপমেন্টাল এই দুটো শব্দের মধ্যে আসছি, তখন মাথায় রাখতে হবে যে এটার মধ্যে একটা নিউরাল ঘটনা ঘটছে, অর্থাৎ স্নায়ু ঘটিত কিছু ঘটনা। ডেভেলপমেন্টাল মানে সেই জায়গাতে কিছু সমস্যার হচ্ছে, যেখানে বাচ্চার ম্যাচিউরেশনের জায়গাতে হয়তো কিছু সমস্যা। তাহলে আদতে সমস্যাটা কোথায় হচ্ছে? দেখা গেছে আমাদের যেটা গুরু মস্তিষ্ক বলে, মানে প্রিফ্রন্টাল কর্টেক্স। সোজা কথায় আমাদের এই যে মস্তিষ্কের যে জায়গাটায় আমি হাত দিচ্ছি, যেটাকে আমরা অনেক সময় বলি গ্ল্যাবেলা, আমার সবকিছু বোধহয় এখানে লুকিয়ে রয়েছে। আসলে আদতে বোধহয় তাই, কেননা তার ঠিক পেছনেই রয়েছে আমাদের CEO, যাকে আমরা বলি চিফ এক্সিকিউটিভ অফিসার। এটার একটা ছোট্ট নাম হচ্ছে PFC, প্রিফ্রন্টাল কর্টেক্স। এটা KFC নয় যে যেখানে চিকেন পাওয়া যাবে, কিন্তু এখানে অনেক কিছু পাওয়া যায় যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনযাপনের জন্য ভীষণ দামি। কি কি? এক হচ্ছে মনোযোগ, 2 নম্বর হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ, 3 নম্বর হচ্ছে আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, প্ল্যানিং করার ক্ষমতা ইত্যাদি। দেখা গেছে ADHDর ক্ষেত্রে এই যে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটাকে আমরা PFC বলছি, সেই জায়গাটাতে অন্ততপক্ষে দুটো নিউরোকেমিক্যাল, একটার নাম নরএপিনেফ্রিন, একটার নাম ডোপামিন, এই দুটোর ডেভেলপমেন্টাল ডিলে হওয়ার কারণে অনেক কম ক্ষরণ হয়। তো সোজা কথায় বলতে গেলে নরএপিনেফ্রিন এবং ডোপামিন যদি সঠিক মাত্রায় ফ্রন্টাল কর্টেক্সে, বা আরো বেশি করে নির্দিষ্ট করে বলতে গেলে প্রিফ্রন্টাল গুরু মস্তিষ্কে যদি সঠিক মাত্রায় ক্ষরণ হয়, তাহলে আমি কোনো কিছুতে মনোনিবেশ যথোপযুক্ত সময় ধরে করতে পারি। আমার যদি এমন একটা পরিস্থিতি থাকে যেখানে, বা দাবি করে যেখানে আমাকে 3 ঘন্টা বসে একটা প্রশ্নপত্রের উত্তর দিতে হবে, আমি খুব বেশি মনোযোগ বিঘ্নিত না করে আমি সেটা করতে পারবো। বা ধরুন একটা 8 ঘন্টার একটা লেকচার সেশন আমি অন্যদিকে মন না দিয়ে মনোনিবেশ সহকারে শুনতে পারবো। কিন্তু যদি আমার এই যে নিউরাল ট্র্যাক্টগুলো, যেখান থেকে আমার নরএপিনেফ্রিন এবং ডোপামিন, এই দুটো জায়গার ক্ষরণের কিছু তারতম্য হয়, অর্থাৎ কম ক্ষরণ হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কাজগুলোতে সমস্যা হবে। অর্থাৎ মনোনিবেশ করতে সমস্যা হবে, আবেগ নিয়ন্ত্রণ করতে সমস্যা হবে, আমাদের অনেক সময় একটু বড় বয়সের ক্ষেত্রে ঠিক সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে, প্ল্যানিং করার ক্ষেত্রে সমস্যা হবে। একটু ছোট বাচ্চা যারা আর একটু বড় হচ্ছে, যখন পরীক্ষা আসছে সামনে, কোন সাবজেক্টটা দুর্বল, কোন সাবজেক্টটা তার যথেষ্ট সে শক্তিশালী, এটার মধ্যে কোনটা
তার আগের 7 দিনের মধ্যে কোন সময় পড়া উচিত, এটা একটা প্ল্যানিং এর উপরে নির্ভর করে। এবং যে যত ভালো করে এখানে স্ট্র্যাটেজিক হতে পারবে, সে কিন্তু তার নিজস্ব যতটুকু রিসোর্স আছে সেটাকেই সে কাজে লাগাতে পারবে। কিন্তু এডিএইচডির ক্ষেত্রে কি হবে, যেহেতু ওই জায়গাটাতে একটা সমস্যা হয়ে রয়েছে যেটা প্রিফ্রন্টাল কর্টেক্স দ্বারা নিয়ন্ত্রিত, সুতরাং তার ক্ষেত্রে এই জায়গাগুলো খুব প্রবলেমের হবে। সে কিন্তু ঠিক মতন প্ল্যানিং করতে পারবে না, কোন সাবজেক্টটা আগে পড়া উচিত, বা এমন কিছু পরীক্ষার হলে গিয়েও একই অবস্থা হতে পারে যে কোনটা কঠিন প্রশ্ন, কোনটা সহজ প্রশ্ন, কোনটা আগে উত্তর দেওয়া উচিত, কোনটা পরে উত্তর দেওয়া উচিত, সেখানেও তার কিন্তু গন্ডগোল হতে পারে। তাহলে সোজা কথায় আমার শুরুতে যে কথাটা বলছিলাম যে আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম যেটা নিয়ন্ত্রিত হয় আমার গুরু মস্তিষ্কের একটা জায়গা থেকে, সেই জায়গাটাতে কিছু ডেভেলপমেন্টাল ডিলে থাকে। এবং আরো নির্দিষ্ট করে যদি আমরা বলি, দেখা গেছে এডিএইচডির ক্ষেত্রে অন্তত 3 বছরের ম্যাচিউরেশন ডিলে থাকে। নরএপিনেফ্রিন এবং ডোপামিন যে জায়গা থেকে ক্ষরণ হচ্ছে সেই নিউরাল ট্র্যাক্টগুলোর জায়গাতে। এটা আমি খুব সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, এর পেছনে আরো একটা জটিল বিজ্ঞান রয়েছে, কিন্তু মূলত ব্যাপারটা এরকম। তাহলে আদতে দেখা যাচ্ছে যে যেটাকে আমরা ভাবছিলাম যে বাচ্চাদের একটা স্বাভাবিক চঞ্চলতার সমস্যা, অবাধ্য, দুষ্টু, অস্থির, কোনো কিছুতে মন দিতে পারছে না, এবং অনেক পিতামাতার ধারণা যে খুব সম্ভবত তার সন্তান সেটা ইচ্ছে করে করছে, সেটা কিন্তু নয়। কারণ এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেখানে হচ্ছে এই যে ব্রেন সিস্টেমটা, এটা একটা অদ্ভুতভাবে কাজ করে। অর্থাৎ এই মস্তিষ্ক যেখানে ইন্টারেস্ট পায়, আগ্রহ পায়, আকর্ষণ পায়, সেখানে কিন্তু সে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে ফেলতে পারে। যেমন অনেক বাবা মা এসে আমাদের বলে, কি বলছেন, আমার বাচ্চাকে দেখুন মোবাইল গেমস নিয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে রয়েছে, ওর মনোযোগের সমস্যা আছে, আপনি বলবেন? প্রশ্নটা সেখানে। এই জায়গাটাতে যেখানে ওর আকর্ষণ হচ্ছে মস্তিষ্কে, এবং এইটা নির্দিষ্ট এক একটি এডিএইচডি ব্রেনের ক্ষেত্রে, কেউ খেলাতে পায় আকর্ষণ, কেউ কমিক্স বুকসে পায়, কেউ মোবাইল গেমসে পায়, কেউ কোনো নেটফ্লিক্সের সিরিজে পায়, এটা হরেক কিছু হতে পারে। কিন্তু যে জায়গাতে তার ব্রেইন আকর্ষিত হয় সেখানে সে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে। আমার জানা একটি বাচ্চা রয়েছে, সে ম্যাজিক নিয়ে সারাদিন পড়ে থাকে, তার অন্য কোনো কিছুতে আগ্রহ নেই, তার এডিএইচডি আছে, এবং সে কিন্তু যথেষ্ট বুদ্ধিমান। কারণ এখানে আমাদের মাথায় রাখতে হবে যে এডিএইচডি এমন একটা সমস্যা যেটা খুব কম বুদ্ধি সম্পন্ন মানুষের ক্ষেত্রেও হতে পারে, আবার বহুজনের ক্ষেত্রে খুব ভালো বুদ্ধি আছে, যাকে আমরা স্মার্ট বলি, তাদের ক্ষেত্রেও থাকতে পারে। সুতরাং বুদ্ধির সাথে আপাতভাবে এর সংযোগ খুঁজতে যাওয়াটা ঠিক না। আশা করি আমি কিছুটা বোধহয় বোঝাতে পারলাম যে এডিএইচডির মূল ব্যাপারটা কি। সুতরাং মা বাবার প্রথম কাজ হচ্ছে যে এই জায়গাটাতে যদি তাদের মনে হয় যে বাচ্চার যথেষ্ট ক্ষমতা আছে এবং অন্যান্য জায়গাতে সেই ক্ষমতাগুলি সে প্রদর্শন করছে, অথচ পড়াশোনার জায়গাতে বা অন্য যে জায়গাতে আপনারা চাইছেন সেই জায়গাতে সে সঠিকভাবে নিজেকে তুলে ধরতে পারছে না, তাহলে বুঝতে হবে যে কোথাও গিয়ে এডিএইচডি কোথায় একটা অন্তরায়। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমার স্কুলের থেকে, শিক্ষক মহাশয়দের কাছ থেকে, শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে একটা ফিডব্যাক নেওয়াটা জরুরি যে সেখানে কোনো রকম কোনো ওই ধরনের সমস্যার কিছু দেখা যাচ্ছে কিনা, বাচ্চা স্কুলে গিয়ে পেন্সিল রাবার ফেলে আসছে কিনা, বাচ্চা বোর্ড থেকে সব কিছু তুলতে পারছে কিনা, বাচ্চার হ্যান্ড রাইটিং কীরকম, খুব খারাপ কিনা, বা কখনো খুব সহজ স্পেলিং মিস্টেক হচ্ছে কিনা, এই ধরনের সমস্যাগুলো যদি থাকে এবং সেগুলো যদি বারবার হয়, বারবার নিয়ন্ত্রণ করা সত্ত্বেও কিন্তু সেই একই ভুল বারবার করে, অথচ আপনারা জানেন যে তার যথেষ্ট কিন্তু বুদ্ধি ধরে, সেক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে হবে যে হয়তো এখানে একটা সমস্যা হচ্ছে এবং সেটার জন্য প্রপার স্ক্রিনিং দরকার। আমরা কোনো বাচ্চাকে এডিএইচডির ক্ষেত্রে সচরাচর শুধুমাত্র লক্ষণের উপরে নির্ভর করে চিকিৎসা দেব না। আমাদের প্রপার কিছু স্ক্রিনিং এর ব্যবস্থা আছে, তার জন্য বেশ কিছু স্কেলস আমরা ব্যবহার করি, সেগুলোর ভিত্তিতে আমরা বলতে পারবো যে কোনো একটি বাচ্চা এডিএইচডি সমস্যার জন্য তার ওষুধের প্রয়োজন কিনা। কেননা এটা আমরা যেহেতু জেনে গেছি
যে এখানে আদতেই দুটো নিউরোকেমিক্যালের প্রবলেম ঘটছে, সেখানে অনেকের ক্ষেত্রেই কিন্তু ওষুধ লাগে। দ্বিতীয় আসবে বিহেভিয়ার থেরাপি, সেখানে বেশ কিছু কিছু স্ট্র্যাটেজি সেখানে হবে। সেই স্ট্র্যাটেজিগুলোর মাধ্যমে বাচ্চাকে কি করে নিজেকে শান্ত রাখবে বা মনোনিবেশ করতে পারবে সেগুলো শেখানো হবে। 3 নম্বর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে ফিজিক্যাল এক্সারসাইজ। বহু বাচ্চারাই আজকাল খেলে না, খেলার কথা বললেই বলে যে মোবাইলে খেলছি। এই খেলাটা কিন্তু খেলা নয়। আমরা খেলা বলতে বলছি একদম খেলার মাঠে গিয়ে খেলা। সুতরাং এডিএইচডির ক্ষেত্রে খেলার একটা ভীষণ বড় ভূমিকা আছে। সেখানে কিন্তু ঘাম ঝরানো বা অনেক বাচ্চারই এক্সেস এনার্জি থাকে, সেইটাকে অন্য কোনো কিছুতে ড্রেন করার খুব দরকার, যেটার জন্য সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে খেলা এবং মাঠে গিয়ে খেলা। এই শরীর চর্চার মধ্যে দিয়ে কিন্তু ডোপামিন, যে কেমিক্যালটার কথা আমরা আসছিলাম, সেটারও কিন্তু ক্ষরণ। এর পাশাপাশি যেটা না ভুললেই নয় সেটা হচ্ছে যে বহু এডিএইচডি বাচ্চার কিন্তু অনেক কিছু অন্যান্য সৃজন ক্ষমতা থাকতে পারে। আঁকা বলুন, লেখা বলুন, কবিতা আবৃত্তি বলুন, গান গাওয়া বা বৈজ্ঞানিক চিন্তা ভাবনা ইত্যাদি। তাদের সেই জায়গাটা কিন্তু আমাদের ফোকাস করা উচিত এবং তার মধ্যে এই অন্তর্নিহিত যে শক্তিটা রয়েছে সেটাকে বার করে আনার জন্য মা বাবা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব যে সেই জায়গাটাকে খুঁজে বের করে তার ওই শক্তিটাকে আরো বের করে আনা।